সেনাবাহিনীর শীর্ষ কিছু অতি গুরুত্বপূর্ণ পদে রদবদল নিয়ে রাজনীতিতে তোলপাড়। এক কথায় যদি বলি, তারেক রহমান ভারতের ফাঁদে পা দিয়েছেন, ভারতের কথায় চলছেন, ভারতের সাথে চুক্তি করেই ভারতের সহায়তায় তারেক রহমান ক্ষমতায় এসেছে। বিএনপি আসলে কোন উদ্দেশ্যে চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দিতে চায়? সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল। বর্তমান সরকারের এখনো এক সপ্তাহ মেয়াদ হয়নি, তার মধ্যেই গুরুত্বপূর্ণ এই রদবদল নিয়ে নানা রকম কানাঘুষা, নানা রকম জল্পনা কল্পনা। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময় ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তারেক রহমান ভারতের ফাঁদে পা দিয়েছেন, ভারতের কথায় চলছেন, ভারতের সাথে চুক্তি করেই ভারতের সহায়তায় তারেক রহমান ক্ষমতায় এসেছে। এখন ভারতপন্থীদের ধীরে ধীরে সামনে আনছেন এবং এর অনিবার্য ফল হচ্ছে, যারা ভারতের উপর এভাবে বিশ্বাস রাখে বা আস্থা রাখে, সে যদি আওয়ামী লীগ না হয় তাহলে ভারত তাকে একদম ক্ষমতা থেকে নামিয়ে দিবে। মানে ভারত হাত ধরে পাহাড়ের খাদের কিনারায় হাঁটছে, সে হাতটা ছেড়ে দিলেই তারেক রহমান খাদের কিনারা থেকে পড়ে যাবে। জিয়াউর রহমানের ক্ষেত্রে যেটা হয়েছিল, ভারত জিয়াউর রহমানকে হত্যা করেছিল। তো এখন তারেক রহমান এই ভারতের ষড়যন্ত্রে এক পর্যায়ে ক্ষমতাচ্যুত হতে পারেন। তারেক রহমান আগুন নিয়ে খেলছেন। তারেক রহমান একদিকে ইউনূস সরকারের প্রত্যক্ষ সহায়তায় ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, ইউনূস সরকারের সাথেও ধীরে ধীরে বেইমানি শুরু করেছেন, আবার ভারতকেও খুশি করছেন। এর মানে সবকিছু এলোমেলো করে ফেলেছেন। এর ফল অত্যন্ত খারাপ। 13 বছরের বেশি ক্ষমতায় টিকে থাকতে পারবেন বলে মনে হচ্ছে না। ভারতের প্ল্যান এরকমই যে বিএনপিকে ক্ষমতায় আনা হবে, তারপরে বিএনপিকে নানানভাবে ব্যর্থ করে দেওয়া হবে, বিএনপির উপর জনগণ ক্ষুব্ধ হবে, তারপরে গণ অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে রিপ্লেস করবে। এই জন্যই মূলত বিএনপি ক্ষমতায় এনেছে। তো এবারকার যারা ক্ষমতায় এসেছে বা আসতো, জামাত আসলো, তাদের জন্য ইট ওয়াজ ভেরি রিস্ক। আমি অনেকবার আগে বলেছি। তো দর্শক, এই পরিস্থিতি সামাল দিতে পারছেন না তারেক রহমান, ভারতের কথা মতো চলতে হচ্ছে। সেনাবাহিনীতে রদবদল ভারতের কথা মতো চলারই প্রতিফলন। এটা সুস্পষ্টভাবে ভারতপন্থীদেরকে অতি গুরুত্বপূর্ণ পদ দিচ্ছেন এবং ভারত বিরোধীদের, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বা ইউনূসের আমলে যারা ইউনূসকে ভারতের বলয় থেকে বা আওয়ামী বলয় থেকে, এটা অনিবার্য, এটা খুব স্বাভাবিক যে আওয়ামী লীগের বিরুদ্ধে, যে ভারতের বিরুদ্ধে আমাদের 5 আগস্ট বিপ্লব হয়েছিল, সেই বলয় থেকে বাংলাদেশকে বের করে এনে একটা স্বাধীন পররাষ্ট্র নীতিতে সহায়তা করবে, এটা একদম স্বাভাবিক। তো এই কাজে যারা ইউনূসকে হেল্প করেছিলেন তাদেরকে কার্যত ডাম্পিং স্টেশনে পাঠানো হচ্ছে, মানে ধৈর্য বানিয়ে দেওয়া হচ্ছে। আর ভারতে যারা এতদিন ট্রেনিং প্রাপ্ত ছিল ডিপ্লোম্যাটিক দায়িত্ব পালনের নামে, তাদেরকে এনে এখন অতি গুরুত্বপূর্ণ পদ দিচ্ছেন। খুব নিকট ভবিষ্যতে সম্ভবত আর 1.5 বছরের মধ্যে পররাষ্ট্র সেনাবাহিনী প্রধান বানাবেন কাকে, এটা আজকে ঠিক করা হয়েছে। এবং এই যে খবর, আমি বিস্তারিত আসছি, যে সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল, এই রদবদল হয়েছে এবং কাছাকাছি সময়ে ভারতের বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মানে এটা কিন্তু বোঝা যায় যে কিভাবে কি হয়েছে। তো দর্শক, এই রদবদলের মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট, যে ভারতের সহায়তায় বিএনপি ক্ষমতায় এসেছে। দেখেন, আওয়ামী লীগের ভোট বিএনপি পেয়েছে, এটা তো একদম দিবালোকের ন্যায় স্পষ্ট, এটা বিএনপিও স্বীকার করে। যার ফলে আওয়ামী লীগের অফিস খুলতে দিচ্ছে বিএনপি সরকার এবং আওয়ামী লীগের নেতারা রাতের আধারে মন্ত্রীদের কাছে ফুল নিয়ে যাচ্ছে, এই খবরও কিন্তু এসছে। এবং আওয়ামী লীগের হাইকমান্ড তাদের সব পর্যায়ে নির্দেশনা দিয়ে দিয়েছে যে তারেক রহমান বিএনপির বিরুদ্ধে কিছু বলবা না। কেন বলবা না? যে ডিল হয়েছে। এখন কি মনে করেন, জাস্ট তারেক রহমান কিংবা গোপালগঞ্জের কিছু আওয়ামী লীগ নেতাদের সাথে বিএনপির কিছু নেতার বৈঠক হয়েছে, এতে কি ডিল হয়েছে? না, এই ডিলটা হয়েছে মূলত ভারতের মাধ্যমে। আওয়ামী লীগ কম চালাক না, বিএনপি বলবে আর তাতে বিএনপিকে ভোট দিয়ে দিবে, আওয়ামী লীগ এত সরল না। ভারত বলেছে যে বিএনপিকে ভোট দাও, ও বিএনপিকে লাত্তি দিয়ে কিভাবে সরাতে হয় আমি দেখবো, ভোট দিয়ে ক্ষমতা আনো, তারপরে বোঝা যাবে। তো ভারত বলেছে বলে আওয়ামী লীগের নেতারা ভারত থেকে বিএনপির স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছে যে তোমরা ধানের শীষে ভোট দাও এবং না ভোট দিয়ে আসো। সেই ভোটেই বিএনপি কিন্তু সরকার গঠন করতে পেরেছে, নইলে পারতো না। এখন এই যে ভারতের মধ্যস্থতা ডিল হয়েছে, তার প্রমাণ দেখতে পাচ্ছি যে ভারতপন্থীদের সামনে আছে। মনে রাখবেন যে জিয়াউর রহমানের রক্ত যে তারেক রহমানের শরীরে, ভারত তাকে চূড়ান্তভাবে বিশ্বাস করবে না, তাকে সরিয়ে দিতে চাইবে। তারেক রহমানের পাশে আছি আমরা এক্ষেত্রে। তিনি ভুল করছেন। দেখেন, এখানে তারেক রহমানকে আমি গালি দিব না কিংবা সমালোচনা করবো না, কারণ তারেক রহমান এখানে অসহায় এবং নিরুপায়। দেখেন, ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, কি মনে করেন এটা কি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিং এর সিদ্ধান্ত হয়ে তারপরে বানিয়েছেন? এত বড় স্পর্শকতার একটা বিষয় না। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী, এটা কোন অদৃশ্য শক্তি এখানে বসিয়ে দিয়েছে, যে ক্ষেত্রে তারেক রহমানও নিরুপায়। ঠিক তদ্রুপ সেনাবাহিনীর শীর্ষ পদে যে রদবদল, বাংলাদেশ পন্থীদের সরিয়ে দেওয়া
এবং ওয়াকারুজ্জামানের উপরে শেষ পর্যন্ত আস্থা রাখা। আর ওয়াকারুজ্জামানকে কিন্তু শেখ হাসিনাই নিয়োগ দিয়েছে, এটা আপনারা সবাই জানেন। এবং বিক্রম মিস্ত্রির সাথে ওয়াকারুজ্জামানের মিটিং হয়েছিল, যেটা গোপন মিটিং, এটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে, ইউনুসকে না জানিয়ে এই মিটিং হয়েছিল। এবং ভারতের সেনাপ্রধান কয়েকবার স্পষ্ট বলেছে যে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে তার নিয়মিত যোগাযোগ আছে। এমনকি শেখ হাসিনাকে যে পালাতে সহায়তা করেছে, আওয়ামী লীগের অনেক নেতাদের ক্যান্টনমেন্টে রেখে তারপরে নিরাপদে দেশ ত্যাগ করতে সহায়তা করেছে, যেমন আরাফাত, হাসান মাহমুদ ইত্যাদি। এরা কিন্তু ক্যান্টনমেন্টে আটক ছিল কার্যত, পরে এই সেনাবাহিনী কিন্তু তাদেরকে যেতে সহায়তা করেছে। সেই সেনাপ্রধানের উপরেই পূর্ণ আস্থা রাখলেন তারেক রহমান। এটা কি তারেক রহমান রেখেছেন না রাখতে বাধ্য হয়েছেন? না, ওই পররাষ্ট্রমন্ত্রী যেভাবে কোনো অদৃশ্য শক্তির চাপে দিতে হয়েছে ডক্টর খলিলুর রহমানকে, এটাও সেম এরকমই ঘটেছে। এবং এখানে আরো অনেক বিষয় আছে, আরো ব্যাপক জটিলতা, মানে সবকিছু মাখিয়ে ফেলার মতো একটা অবস্থা। নৈতিকভাবে ক্ষমতায় না এসে দেশ চালাতে গেলে এরকম বিপদেই পড়তে হয়। সেটা হচ্ছে ডক্টর খলিলুর রহমানের সাথে যার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, খলিলুর রহমান যাকে সেনাপ্রধান বানাতে চেয়েছিলেন, সেই জেনারেল কামরুল, তাকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এটা সেনাবাহিনী থেকে ডাম্পিং স্টেশন, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে। আর খলিলুর রহমান হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। এই দুইজনে কিন্তু একসাথে কিছু কাজ করবেন, এটা তারেক রহমানও বুঝতে পারবেন না তারা একসাথে কি করেন। আর জেনারেল কামরুলের মতো একজন সৎ এবং যোগ্য অফিসারকে এভাবে ডাম্পিং করা হলো, এটা তিনি ভালোভাবে নেবেন না। তো খলিলুর রহমান এবং এই কামরুল মিলে কি করে, এটাও তারেক রহমান এটা ভুগতে হবে তার ডেফিনেটলি। আর ভারতপন্থী যাদেরকে এখানে বসিয়েছেন, জনগণ এটা স্পষ্ট খোলামেলা আলোচনা করছে, এর মানে তাদের ভারতের কথাই চলতে হবে। আর ভারতের প্ল্যান তো বললাম যে 1.5 বছরের মাথায় তারেক রহমানকে ফেলে দিয়ে ক্ষমতাচ্যুত করে তারপরে একটা মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে রিপ্লেস করা। এই রিপ্লেস দুইভাবে হতে পারে, সরাসরি আওয়ামী লীগকে ক্ষমতা আনার চেষ্টা করা হতে পারে, অথবা জামাতকে ক্ষমতা এনে আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল বানানো হতে পারে। আর যে 1.5 বছরের মধ্যে বিএনপির পতন হলে সেটা গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হবে, অতএব বিএনপির বিরোধী দল হওয়ার মতো সম্ভাবনা চান্স থাকবে না, এমনকি নির্বাচন করতে পারে কিনা এটাও একটা প্রশ্ন। আর আওয়ামী লীগ একবার বিরোধী দল হতে পারলে পরের বার ক্ষমতা নিশ্চিত। আর জামাত ওভারঅল জামাত ক্ষমতায় আসলেও কতদূর টিকতে পারে এটাও কোশ্চেন। ভারতের এগুলো হচ্ছে সব ধারণা, এভাবে কিন্তু চলছে। দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল হয়েছে, সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র এটা নিশ্চিত করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি 8 ডকের জিওসি ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এটা সুস্পষ্টভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে শাস্তি। মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, এর আগে তাকে প্রিন্সিপাল স্টাফ অফিস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মুশফিকুর রহমানকে। তিনি 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। এই যে যাদেরকে সামনে আনা হচ্ছে, এরা কিন্তু প্রো ইন্ডিয়ান এবং ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে দায়িত্ব পালন করেছে এরকম একজনকে এনে জেনারেল পদে, মেজর জেনারেল পদে সম্ভবত প্রমোশন দেওয়া হয়েছে। এটা আবার এখানে আসেনি, ভবিষ্যতে তাকেও সামনে আনা হচ্ছে। তা আগের সেই গুম খুনের যে সেনাবাহিনী ছিল, ওই পথে সম্ভবত ফিরে গেছে। বিএনপির কপালে বিপদ আছে। হাসিনা গণঅভ্যুত্থানের পর 5ই আগস্ট পলায়ন করলে 7ই সেপ্টেম্বর তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে আসিফ নজরুলের আইন মন্ত্রণালয়। তার মানে হচ্ছে এই তাজুল ইসলামের নিয়োগকর্তা হচ্ছেন আসিফ নজরুল। আসিফ নজরুল ছিলেন আইন উপদেষ্টা এবং চিফ প্রসিকিউটর পদে যোগ দেওয়ার আগে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন এই অ্যাডভোকেট তাজুল ইসলাম। তো দর্শক, যারা জানেন তারা তো জানেনি, আর যারা জানেন না তাদেরকে বলি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু ইউনূস সরকার অনেককে অ্যাপ্রোচ করেছিল এই চিফ প্রসিকিউটর হওয়ার জন্য। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার শাহিদিন মালিক, তারপরে অনেককে বলেছিল, এমনকি অনেককে মন্ত্রী উপদেষ্টা হওয়ার জন্য বলেছিল, যেমন যে শায়খ আহমদুল্লাহ তাকে বলেছিল, মানব জমিনের মতি ভাই তাকেও বলেছিল। এরা হয়েছে কি, মানে এই যে মানব জমিনের মতিউর রহমান অনেক বড় বড় কথা বলে, এটা হলো কেন, এটা হলো কেন, এটা হলো কেন। যখন বলা হলো, অ্যাপ্রোচ করা হলো যে আপনি উপদেষ্টা হন, তখন বলে না আমি এই পদের যোগ্য নই। তার মানে হচ্ছে যে তিনি জানেন যে দায়িত্ব দিলে তিনি পালন করতে পারবেন না। এখন যেই চিফ প্রসিকিউটরের পদটা, যেই পদটা হচ্ছে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের গণহত্যার বিচারের জন্য রাষ্ট্রপক্ষের মনোনীত উকিল। হ্যাঁ, তো সেই চিফ প্রসিকিউটর পদে ডক্টর ইউনূস এবং তার আইন উপদেষ্টা আসিফ নজরুল অনেককে অ্যাপ্রোচ করেছিল, কেউ রাজি হয় না, ভয় পায়। তারা মনে করে যে কি দরকার, যদি কোনদিন আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তো আমাদের উপর প্রতিশোধ নেবে। এই কারণে কেউ রাজি হয়নি। কিন্তু সাহস নিয়ে এবং এই জুলাই যোদ্ধাদের উপর যেই নৃশংস হত্যাকাণ্ড হয়েছে এটা দেখে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর পদের জন্য রাজি হয়ে যান এবং তিনি বিচার কার্য শুরু করে দেন। এবং সেই বিচার কার্য আপনারা জানেন যে অলরেডি অনেক অগ্রসর হয়েছে এবং সেখানে শেখ হাসিনা সহ অনেকের মৃত্যুদণ্ড হয়েছে। তার আগে একটু বলি, অনেকে আবার একটু গোলমাল করে ফেলেন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার নাম হচ্ছে অ্যাটর্নি জেনারেল। যেমন আগে ছিলেন আসাদুজ্জামান। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি এখন এমপি হয়েছেন এবং আইনমন্ত্রী হয়েছেন। সরকার একজনকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছে। তো এই অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আর চিফ প্রসিকিউটর হলেন একটা বিশেষ আদালতে
বিশেষ মামলার জন্য পরিচালনাকারী রাষ্ট্রীয় পক্ষের আইনজীবীকেই বলা হয় চিফ প্রসিকিউটর। প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি পদমর্যাদা ছিলেন একজন অ্যাটর্নি জেনারেলের সমান। তাহলে অলমোস্ট সেম। অ্যাটর্নি জেনারেল হচ্ছে সামগ্রিক, আর চিফ প্রসিকিউটর হচ্ছে কোন একটি নির্দিষ্ট আদালতে নির্দিষ্ট মামলার জন্য লড়তেছেন, এবং দুইজনই রাষ্ট্রের পক্ষে লড়তেছেন। এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসল সমস্যার সম্মুখীন হন যখন তিনি সেনাবাহিনীর সদস্যদের বিচার করতে চান। আপনারা জানেন যে সেনাবাহিনীর সদস্যদের যে বিচার, সেই বিচারে প্রথম সেনাবাহিনী রাজি হয়নি। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান চেষ্টা করেছিলেন যাতে সেনাবাহিনীর সদস্যদের বিচারগুলো সেনা আদালতে হয়, এবং সেনা আদালতে এই বিচারের শাস্তি কিন্তু খুবই লঘু। কিন্তু তাজুল ইসলাম বলেছেন না, এই গণহত্যাকারী সেনা সদস্যদের বিচার কিন্তু আদালতেই হবে, কোন সেনাবাহিনী আদালতে না, কারণ সেনাবাহিনীর আদালতে এইসব বিচারের শাস্তি কিন্তু খুবই লঘু। তারপরে নানা দেন দরবার, নানা সমালোচনা আলোচনা, তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিল যে তাদেরকে আদালতে হাজির হতে হবে, এবং এই নিয়ে কিন্তু চরম উত্তপ্ত অবস্থা, খুবই গুমট পরিবেশ, কি হয় না হয়। সেই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে সরকারের এমন করা উচিত নয় যাতে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নষ্ট হয়, এবং সালাউদ্দিন আহমেদ আরো বলেছিলেন যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নষ্ট হলে আমরা সেটা এফোর্ড করতে পারবো না, মানে আমরা তার ভার বহন করতে পারবো না। তার মানে হচ্ছে বিএনপি কিন্তু মনে মনে সেনাবাহিনীর প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছিলেন। যা হয়েছে তা হয়ে গিয়েছে, তারা আসলে শেখ হাসিনা নির্দেশে করেছে, এখন কি করা যাবে আর, মানে এই বিচারটা আসলে সেনাবাহিনীর উপরে ছেড়ে দাও। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, গত বছরের 6 অক্টোবর তাজুল ইসলাম বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যেই অনেকগুলো ঘটনা ঘটবে, এবং হয়েছেও তাই। এবং আরেকটি কথা হচ্ছে যে এই তাজুল ইসলাম আয়না ঘর উদ্ধার করতে গিয়ে যেই সমস্যায় পড়েছেন, এবং ওই যে গুম কমিশনের যে সদস্য নাবিলা ইদ্রিস, মানে সেনাবাহিনী ওই আয়না ঘরে গিয়ে তারপরে পুরাতন ওয়াল ভেঙে নতুন ওয়াল করে একদম সকল স্ট্রাকচার চেঞ্জ করে সকল কিছু শেষ করে রং টং দিয়ে অন্যরকম করে রেখেছিল। এর ভিতরে এই তাজুল ইসলামরা অনেক কষ্ট করে সেখানে গিয়ে, মানে সেনাবাহিনী অসহযোগিতা করতেছে, কোনো লগবুক নাই, কোনো কাগজপত্র নাই, সব পুড়িয়ে ফেলেছে, মানে যার পর নাই তা করেছে। কিন্তু এই তাজুল ইসলাম তিনি গিয়ে সেই আয়নাঘর, জেএসআই, তারপরে টিএফআই, এগুলো সব তন্ন করে খুঁজে তিনি আলামত সংগ্রহ করেছেন। তিনি খুবই এক রক্ষা মানুষ। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে যখন এই সেনাবাহিনীদের বিচার শুরু করেন তিনি, এবং এই সেনাবাহিনীর সদস্যদের বিচারের আগে যখন জুন মাসে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হয়, তখন তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের আগে তারেক রহমানের সঙ্গে খলিলুর রহমান একটা 1 ঘন্টার বৈঠক করেছিলেন, এবং সেই বৈঠকে কিন্তু তারেক রহমানের সঙ্গে খলিলুর রহমানের সমঝোতা এবং সব প্ল্যান চূড়ান্ত হয়ে যায়, এবং যেই খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিলেন বিএনপি, সেই খলিলুর রহমান হয়ে গিয়েছেন তারেক রহমানের সবচেয়ে বড় আস্থাভাজন সেই ইউনূস তারেক বৈঠকের পর। এবং তারপর যখন এই অভিযুক্ত সেনা সদস্যদের বিচার নিয়ে খুব গুমট পরিবেশ, তখনই আসলে বিএনপির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয় এই খলিলুর রহমানকে এটা মীমাংসা করার জন্য। তখন এই খলিলুর রহমান গোপনে দেখা করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে, এবং তাকে পরামর্শ দেন যে আপনি যদি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেন, তাহলে আপনাকে আইন কমিশনের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হবে। আপনারা জানেন যে সাবেক বিচারপতি খায়রুল হক তিনি গ্রেপ্তারের পর থেকে এই আইন কমিশনের চেয়ারম্যানের পদটা খালি আছে, কিন্তু তাজুল ইসলাম রাজি হননি। তিনি বলেছেন যে না, জুলাইতে যারা গণহত্যা করেছে, শেখ হাসিনা হোক, শেখ হাসিনার মন্ত্রী হোক, এমপি হোক, ছাত্রলীগ হোক, যুবলীগ হোক বা সেনাবাহিনী হোক, কারণ ইস্তার নাই, আমি তাজুল ইসলাম এই হত্যাকারীদের সঙ্গে কম্প্রোমাইজ করবো না। তো তারপরে এই খলিলুর রহমানের উদ্যোগ ব্যর্থ হয়, এবং এর ফলে আপনারা দেখলেন যে অভিযুক্ত সেনা সদস্যরা তারা এসি গাড়িতে করে হলেও তারা আদালতে এসেছেন, হাজিরা দিয়েছেন, একবার না একাধিকবার দিয়েছেন। কিন্তু সরকার সেনাপ্রধানের কথাও রেখেছেন, ক্যান্টনমেন্টের ভিতরে একটা বিল্ডিং কে সাবজেল ঘোষণা করে সেখানে এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে সরকার রেখেছেন, তাদেরকে নর্মাল কোনো জেলে রাখেননি। তো এই যখন অবস্থা, তখন এর ভিতরে সরকার পরিবর্তন হলো, 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতা এলো বিএনপি। যদিও বিএনপি ক্ষমতা আসার পরই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছিলেন যে বিএনপি সরকার আমাকে বলেছে তারা পরিপূর্ণ সহযোগিতা করবে, আমি যাতে বিচার কাজ চালিয়ে যাই। এটা শুনে আমরা খুশি হয়েছিলাম। কিন্তু এখন আবার শুনতেছি যে সরকার আসলে এই চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দিবে, সরিয়ে অন্য একজনকে নিয়োগ দেওয়ার তোড়জোড় চলতেছে। এখন নতুন সরকার আসছে 2/3 মেজরিটি নিয়ে, তারা ইচ্ছা করলে এটা করতেই পারে, কারণ চিফ প্রসিকিউটরের পদ সরকারি নিয়োগ দেয়, অ্যাটর্নি জেনারেল পদ সরকারি নিয়োগ দেয়, বাট সরকারের পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ দেয়, ওই একই কথা আর কি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে কোন উদ্দেশ্যে চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দিতে চায়? দেখুন, আমি বিষয়টাকে নেগেটিভলি নিতে চাই না, কারণ এটাও সত্য যে তাজুল ইসলাম এক সময় জামাত ইসলামের আইনজীবী ছিলেন, তারপরে তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এখন যদি বিএনপি সঠিক নিয়তে, বা সঠিক উদ্দেশ্যে তারা মনে করে যে আচ্ছা ঠিক আছে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকে এমন ভাবে পরিচালনা করব যাতে এতে কোনো প্রশ্ন উত্থাপিত না হয়, এই কারণে যদি তারা মনে করেন যে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া উচিত। এবং আরেকটি বিষয় হচ্ছে, গত বছরের নভেম্বরে কিন্তু
তাজুল ইসলামের যে পরামর্শদাতা টবি ক্যাডম্যান, ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান, তিনিও কিন্তু পদত্যাগ করেছেন। তিনি বলেছেন যে আমি আর এখানে থাকবো না, আমি তাজুল ইসলামের পরামর্শকের পদ থেকে আমি চলে যাব। পরে তাজুল ইসলাম বলেছেন যে আসলে আমরাই টবি ক্যাডম্যানকে বাদ দিয়েছি। টবি ক্যাডম্যান বলতেছেন যে আমি সরে এসেছি, তাজুল ইসলাম বলতেছেন যে আমি বাদ দিয়েছি। তাহলে পারস্পরিক একটা বিপরীতধর্মী কথাবার্তা আমরা দেখলাম। যাই হোক, ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান চলে গিয়েছেন, এখন তাজুল ইসলাম একা, এখন ইউনূস সরকারও নাই, আসিফ নজরুলও নাই, এখন এসেছে বিএনপি সরকার। এখন যদি সেই বিএনপি তাকে বাদ দিয়ে দেয় তাহলে তার তো কিছু করার নেই, তাই না? কিছু করার নেই। তারপরেও আমরা তাজুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাই তার এই সাহসী ভূমিকার জন্য, আমরা চিরকাল স্মরণ রাখবো। আসলে সবকিছু সবসময় আমাদের ইচ্ছা মতো হয় না, এটাই হচ্ছে বাস্তবতা। এখন যদি বিএনপি সরকার মনে করে যে আসলেই তারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে একটা নিরপেক্ষ স্বচ্ছ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে গড়ে তুলবে, ভালো কথা। এবং সেটা করতে গিয়ে যদি তারা মনে করে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া উচিত, দিক। আমি বিষয়টিকে এখন পর্যন্ত পজিটিভলি দেখতে চাই এবং সেই সঙ্গে আমি চোখ কানো খোলা রাখবো যে দেখি কি করে এবং কাকে নতুন চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয় এবং আওয়ামী লীগ ও অভিযুক্ত সেনা সদস্য এবং পুলিশ সদস্যের বিচারগুলো আসলে কিভাবে চলে। এখন সেটাই দেখার বিষয় এবং সেটাই দেখার জন্য আমাদের এবং বিএনপির উদ্দেশ্য কি এটা নিয়ে এত তাড়াতাড়ি কোনো মন্তব্য করা ঠিক হবে না, কিছুদিন ধৈর্য ধরতে হবে। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।